যে আমার মাসে 3 লক্ষ টাকা ইনকাম হয়, আমি 1 লাখ টাকার কথা বলি, মানুষ আবার অনেক কিছু মনে করবে যে ওর কত টাকা হয়ে গেছে। 4-5 জন বিজিবি সদস্যের টাকা আমার প্রতি মাসে এখন খরচ হচ্ছে। তো আমার মিনিমাম হবে ধরেন 15-20 হাজার বিয়ের প্রস্তাব পাইছি। আমার ওইখানে 2টা পেজের যে ইনবক্স আছে, আপনি চেক দিলে দেখেন এই এতটুকু সময়ের মধ্যে আমার মনে হয় 3 ঘন্টা সময়ের কথা বললাম, 3 ঘন্টায় 4 থেকে 500 মেসেজ দিছি। তার মধ্যে আমি একটা রিপ্লাই দিলেই হয়তো ভালোবাসার প্রস্তাব আসবে, নয়তো বিয়ের প্রস্তাব আসবে। কিন্তু বিয়ের প্রস্তাব থেকে মনে হয় ভালোবাসার প্রস্তাবটাকে পছন্দ করতেন নাকি? যে আলম হাসান ভাই আপনার সাথে ডিভোর্স হলো কেন? আমার উত্তর কি জানেন? আমি ভালো ছিলাম না, আমার থেকে ভালো কাউকে পেয়েছি, এজন্য সে চলে গিয়েছে। সো তবে আমার ওই চাকরি থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি বেটার, অনেক ভালো আছি। মানে আপনার চাকরি যদি বলে তাও যাবেন না, আমি চাকরি করব না, অবশ্যই করব না। গার্মেন্টসে চাকরির জন্য গেছি, আমার বাড়ির পাশে, আমাকে চাকরি দেয় নাই। প্রয়োজন পড়ে মুচির কাজ করব, জীবনে কোনোদিন যেন চাকরি না করতে হয়। আমার মনে হয় সেদিন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আসসালামু আলাইকুম, আমার সাথে আছে বাংলাদেশের একজন তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান, যাকে সবাই চেনেন, যিনি তার কন্টেন্ট ক্রিয়েটরের বয়স প্রায় 3 বছর, কিন্তু তার চাকরি জীবনের বয়স ছিল প্রায় 6 বছর। আমরা তার সাথে একটু কথা বলবো, তার ব্যক্তি জীবন, তার বর্তমান জীবন, যিনি কন্টেন্ট ক্রিয়েটিং করে এত পপুলারিটি পেয়েছেন, কিভাবে সম্ভব আলম ভাই? আসলে আমি 2012 সালে, আমি একটু শুরুতেই থেকে শুরু করি, বর্ডার গার্ড বাংলাদেশে আমার চাকরি হয়। 13 সালের জানুয়ারি থেকে আমার একটা স্টার্ট হয় আর কি, মানে সৈনিক হিসেবে তালিকাভুক্ত হয়। তো অ্যাক্সিডেন্টলি আপনারা অনেকে জানেন যে আমার চাকরিটা চলে যায়। মানে যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, দাম্পত্য জীবনে প্রবেশ করেছিলাম, তারপরে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়। হওয়ার পরে ঢাকাতে আমি দোকান শুরু করি, আমি আমার ছোট ভাই। ওইখান থেকে প্রাথমিক পর্যায়ে শখের বিষয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি। মানে শখ করে ভিডিও? হ্যাঁ, শখ করে শুরু করি, কিন্তু শখ করে শুরু করতে যেয়ে আমার এখানে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো আমার খরচ হয়েছে। আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার একটা মোটরসাইকেল ছিল, সেটা বিক্রি করেছি। এরপরে আমার পাশের বাসার থেকে 50,000 টাকা 1 লাখ সুদের উপরে নিয়েছি, এবং কিস্তির থেকে 50,000 টাকা নিয়ে আমি এখানে টাকা ইনভেস্ট করেছিলাম। মানে শখের বিষয় শুরু করতে যায়, কিন্তু মানে এইরকম করতে করতে মানে ফাইনাল পর্যায়ে যে এত দূর আসবো, এটা কিন্তু মানে আমি ভাবতে পারি নাই। তবে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমি এখান থেকে কোনো ইন্টারেস্ট কিংবা বেনিফিট কোনো কিছুই পাই নাই। আচ্ছা আলম ভাই, আমার বলেন তো, আপনার কন্টেন্ট ক্রিয়েটিং এর যে জার্নিটা, এটা তো আপনার চাকরি শেষ হওয়ার পরে, অর্থাৎ চাকরি থেকে যখন আপনি বেরিয়ে আসলেন তারপর পরে আপনার কন্টেন্ট ক্রিয়েটিং না, চাকরি থেকে বের হওয়ার পরে আমি শুরু করি নাই। 2018 জুনে 5 বছর 5 মাস 5 দিন চাকরি আমার পূর্ণ হওয়ার পর যখন আমি আসি, তখন চাকরি ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি। পরবর্তীতে কিন্তু যখন চেষ্টা করার পর দোকান যখন স্টার্ট করি, আমাদের ওই দোকানটা এখনও আছে আশুলিয়া টঙ্গাবাড়ি স্ট্যান্ডে, এখনও রানিং, আমার ছোট ভাই করতেছে। ওই দোকান করা অবস্থায় কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করি, এবং কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আজ এই পর্যন্ত। মানে দোকান করা অবস্থায় তখন আসলে কেমন প্রতিক্রিয়া ছিল মানুষ? তখন আমি যখন ফার্স্ট ভিডিও করি, কন্টেন্ট তৈরি করি, আমার স্পষ্ট মনে আছে যে শুরুর থেকে আমার ভিডিওগুলো অনেক ভিউ হতো, এবং আমি যখন লাইভে যাইতাম তখন আমার মনে আছে যে 5,000 7,000 6,000 এরকম লোক মানে লাইভে জয়েন করতো, আমার মনে আছে। এবং প্রায় আমি যতগুলো লাইভ করতাম, প্রায়গুলো লাইভই 7 মিলিয়ন 8 মিলিয়ন 12 মিলিয়ন 25 মিলিয়ন 17 মিলিয়ন এরকম করে ভিউ হয়েছে। এই যে আপনি চাকরি ছাড়লেন বা যে কোনো কারণে আপনার চাকরি চলে গেল, তারপর কন্টেন্ট ক্রিয়েটিং এ আসলেন, মানে অনেকেই এটা কিভাবে প্রতিক্রিয়াটা দিল যে হঠাৎ করে আপনি এত বড় একটা চাকরি? হ্যাঁ, এটার উত্তর দিচ্ছি। মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি কিংবা হাই এডুকেটেড পারসন যারা আছেন, ওনারা জানেন যে এই প্ল্যাটফর্মটা এখন অনেক ভালো। অনেক মেয়েরা আমাকে মেসেজ করে, আমাকে নয়, যারা বাংলাদেশের অনেক জনপ্রিয় তাদের কথাটা বলতেছি, তাদেরকেও মেসেজ করে। ওনারা প্রশ্ন করে যে আমি এক সময় বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি করেছি। তারা মনে করে যে ভাই আপনি তো অনেক ভালো কিছু করছেন, ঠিক আছে, চাকরিটা ভাগ্যে নাই, এই সে, এখন কি করবেন, করার কিছুই নেই, যদি আবার আপনার চাকরিটা হইতো আমরা কত খুশি হইতাম। মানে অনেকেই বলে। কিন্তু এই যে আপনাকে সহ আমি অনেক সময় বলছি, যদি আমার এখন চাকরি 12 বছর না 13 বছর রানিং চলে, যদি আমাকে বকেয়া বেতন সহ, এবং আমার ব্যাটসম্যান অনেকেই র্যাঙ্ক লাগাইছে 1 ফুল আর কি, আপনারা যেটা দেখেন 1 ফুল, তো আমাকে যদি ওই র্যাঙ্ক দেয় এবং র্যাবেও পোস্টিং করায় যে বকেয়া বেতন এত লক্ষ টাকা হয়েছে দেবো, তুমি চাকরিটা আবার করো, আমি চাকরি করব না, এটা সত্যি কথা। কারণ আমি এখন যে স্বাধীন লাইফটা মানে পরিচালনা করতেছি, এবং মানে এত শান্তিপূর্ণভাবে জীবনটা উপভোগ করতেছি, আমি চাকরি করলে কিন্তু এটা পাইতাম না। মানে এটা চাকরির থেকেও তো টাকা বেশি, শুধুমাত্র টাকার দিকটাই আসলে আমি যদি এখন মানে আমার ইনকামের কথা বাদ দেই, আমার খরচের কথাটাও বলি,
তাহলে আমার ব্যাটসম্যান যারা আছে আমি বলবো তাদের 4-5 জন বিজিবি সদস্যের টাকা আমার প্রতি মাসে এখন খরচ হচ্ছে। এমন হইতে পারে, এটা বলা ঠিক না, আগামী দিন কিন্তু আমি ছিঁড়া জামা পড়তে পারি কিংবা মুচির কাজও করতে পারে, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন বিদায় আমি কিন্তু সত্যি কথাটাই বললাম। মানে যেটা ভাবতে পারেন যে 4-5 বিজিবি সদস্যের টাকা তার খরচ হয়, তার মানে তার অনেক কিছু হয়ে গেছে না, এমনটা নয়। কিন্তু সত্যিটা বললাম, অনেকে কিন্তু প্রকাশ করে না যে আমার মাসে 3 লক্ষ টাকা ইনকাম হয়, আমি 1 লাখ টাকার কথা বলি, মানুষ আবার অনেক কিছু মনে করবে যে ওর কত টাকা হয়ে গেছে। এই যে আমি যে বাড়ি করেছি, সাপোজ এইটার উত্তরটা দিয়ে যাচ্ছি, অনেকে যদি এই বাড়ি করতো, যেমন মনে করেন আমার বাড়িতে গোল্ড রং ইউজ করছি, রঙের মধ্যে সবচেয়ে দামি রং, আবার টাইলস লাগাইছি, টাইলসের নিচেও পাকা করা, আবার আমার বাড়িটাও কিন্তু 5 লেয়ারে দেওয়া, মানে প্রলেপ দেওয়া মাটির ঘরটা। আমি কিন্তু বলতে পারতাম যে আমার এই বাড়িতে 3.5 লাখ টাকা যায় নাই, আমার এখানে 7 লক্ষ টাকা গেছে, আমি কিন্তু এরকম কখনোই বলি নাই, বরঞ্চ আমার যা গেছে তার থেকে আরো 5-10 হাজার টাকা আমি কম দেখিয়েছি। তবে আমার ওই চাকরি থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি বেটার, অনেক ভালো আছি। মানে আপনার চাকরি যদি বলে তাও যাবেন না, আমি চাকরি করব না, অবশ্যই করব না। তবে আমার সাথী ভাই যারা আছে তাদের রেসপেক্ট করি, আমাদের বাহিনীটা সেনা কর্মকর্তা কর্তৃক পরিচালিত হয়, ওনাদের সম্মান জানাই, আমি ভালোবাসি, ওনারা আমাকে কমান্ড করেছে, সেই অনুযায়ী আমি জীবন পরিচালিত করেছি। সকল যাদের সাথে কাজ করেছেন তাদের সাথে দেখা হয় না? দেখা হয় না মানে ওনারা দেখলে অনেকে আমার কাছে ছুটে চলে আসে, ছবি তুলে। বেশ কিছুদিন পূর্বে আমি যখন দিনাজপুর থেকে ব্যাক করি, এটা আমাকে রেগুলারই দিয়ে থাকে, তো আমার ইউনিটের আমার পরের ব্যাচের যে আমি তাকে ব্যাটসম্যান বলে সম্বোধন করতাম, আমার জুনিয়র, ও আমাকে মেসেজ করতে করতে কান্না করে দিয়েছে, ওইটার লিস্ট আমার ওই যে এখনো ফোনে আছে, আমি পরে রিভিউটা দেবো আপনাদের। দেখেন, একজন আলম হাসান, যিনি একটা সময় প্রায় 6 বছর চাকরি করেছেন, তার বন্ধুরা বা তার সহকর্মীরা তার সাথে এখন দেখা করার জন্য খুব আগ্রহ বোধ করেন। শুধু আগ্রহ নয়, আমি যদি আমার মেসেঞ্জার এবং কমেন্ট সেকশন চেক করি, তাহলে এখানে দেখবেন যে আমার প্রতিদিন আমার বাহিনীর লোক অবশ্যই মানে আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছে। এটা আমার জীবনের বড় পাওয়া। শুধু আমার বাহিনীরই নয়, সেনা সদস্য, পুলিশ সদস্য অন্তর থেকে আমাকে ভালোবাসে, এজন্য আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা পোষণ করতেছি যে কিছুদিন পূর্বে আমি ডিবি অফিসে গিয়েছিলাম, আমি জীবনে কোনোদিন যাই না, এটা আমার লাইফে ফার্স্ট গিয়েছি। তো আমাকে আমার এক ভাই হেল্প করেছে, ওনার নাম হচ্ছে তানবীর ভাই, হয়তো আপনারা চিনেন। তো ভিতরে যাওয়ার পরে ওইখানে অনেকেই আর কি ওই যে মুচি থেকে শুরু করে যারা ওইখানে এসআই সহ কিংবা কনস্টেবল নায়ক, ল্যান্স নায়ক, মানে সত্যিকার অর্থে আমি বুঝি নাই যে ওনারা আমাকে এতটুকু ভালোবাসে। অনেক মানে এটা সত্যি আমার জীবনের বড় পাওয়া। আমি যদি আজকে বর্ডার গার্ড বাংলাদেশি সৈনিক থাকতাম তাহলে কিন্তু এটা আমার হইতো না, এটা আমি পাইতাম না, যেটা সত্যি কথা। আর আমার এমন একটা সময় গেছে ভাই, যখন চাকরি থেকে যখন আসি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার রাত এই যে সরুয়ার্দি যে হসপিটাল আছে, আমার পকেটে ভাড়া ছিল না বুঝেন, 10 টাকার কয়েল দিয়ে যে আমি মানে মশারিটা নিবারণ করব, মানে ওই পরিস্থিতি ছিল না। আমি এত কষ্ট করছি, শীতের রাত্রি ছিল, আমার এখনো মনে আছে। আমি রাত্রে 12টার পরে মানে গাড়ি পাওয়া যায় না, আমি যে একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে বাড়ি যাব, বাস নেই, ওইখানে সারাটা রাত আমি কাটিয়ে দিয়েছি, আমার এখনো মনে আছে। আর আমি যদি চাই যে এটা সত্যি কথা, এখন আমি আমার সাথে ওই 2-3 জন লোক যদি আমার সাথে থাকে কিংবা চলে, আমি তার খরচ আমি দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আলম ভাই, এই তো গেল সাধারণ মানুষের ভালোবাসার গল্প, মেয়েরা কি মেসেজ করে না? শুধু করে না, এ পর্যন্ত আমার মিনিমাম হবে ধরেন 15-20 হাজার বিয়ের প্রস্তাব পাইছি। আমার ওইখানে 2টা পেজের যে ইনবক্স আছে, আপনি চেক দিলে দেখেন, এই এতটুকু সময়ের মধ্যে আমার মনে হয় 3 ঘন্টা সময়ের কথা বললাম, 3 ঘন্টায় 4 থেকে 500 মেয়ে মেসেজ দিছি। তার মধ্যে আমি একটা রিপ্লাই দিলেই হয়তো ভালোবাসার প্রস্তাব আসবে, নয়তো বিয়ের প্রস্তাব আসবে। মানে দুইটার আর একবার রিপ্লাই দিলে, এটা খুব ইন্টারেস্টিং, আপনারা যারা আছেন একবার রিপ্লাই দিলে যদি দ্বিতীয়বার রিপ্লাই না দেই, তাহলে বলে ভাই অহংকার ভালো না, অহংকার পতনের মূল। এটা কিন্তু সত্যি ভাই, মানে এটা আমার সাথে যেটা আপনি তো বিয়ের প্রস্তাব থেকে মনে হয় ভালোবাসার প্রস্তাবটাকে পছন্দ করতেন নাকি? না, আপনি যেটা বলছেন অবশ্যই বিয়ে করলে তো হাতটাও একদম বাধা হয়ে, মানে যেরকম অবস্থা, এটা তো বুঝেন। বিয়ে করছেন? না, আমি বিয়ে করি। আপনি করেন নাই? তো আমি তো এখন ঝুলন্ত অবস্থা আছি, কারণ একবার ডিভোর্স হয়েছে, এখন আমি মনে করি যে আমার বিয়ে করাটা খুবই জরুরি। তো প্রেম করলে একটা বিষয় কি হয় জানেন, আমাদের লেভেলে যারা আছে এটা খুবই ঝামেলা ভাই, মানে করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না, কোথাও যাইতে পারি না, কারোর সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, মানে দেখা হলেই মনে করে বউ কিংবা আলম হাসান ভাই রিলেশন করতেছে, এই সেই, মানে এই দিক দিয়ে খুব কষ্টে আছে ভাই, ইচ্ছা থাকলেও প্রেম করতে পারি না। মানে কোন ধরনের মেয়ে বেসিক্যালি পছন্দ আপনার? আমার বেসিক্যালি পছন্দ হচ্ছে এতিম, অসহায় কিংবা বিধবা। অবশ্যই ক্ষেত্রে ডিভোর্স যারা আছেন
ডিভোর্স তার এমনি এমনি হয় না। যেমন আমাকে জিজ্ঞেস করে যে আলম হাসান ভাই আপনার সাথে ডিভোর্স হলো কেন, আমার উত্তর কি জানেন? আমি ভালো ছিলাম না, আমার থেকে ভালো কাউকে পেয়েছি, এজন্য সে চলে গিয়েছে। সো আমি 100 ছেলেকে যদি আপনারা চুজ করেন, সেখানে 99 ছেলে ভালো, 99%, একটা ছেলে খারাপ ছিল, যেটা ছিলাম আমি। আমি কখনোই বলি নাই যে আমি ভালো। এজন্যই বলবো যে যারা ডিভোর্স হয়ে আসে কোনো ফ্যামিলির থেকে, আপনি যদি বিয়ে করেন, আপনি কি চাইবেন আপনার সহধর্মিণীকে ডিভোর্স দিয়ে দিবেন, কিংবা ডিভোর্স দেওয়ার জন্য কি তাকে আপনি বিয়ে করবেন? অবশ্যই না। অবশ্যই না। আমিও কিন্তু এজন্য করি নাই। আর আমাদের বিয়েটা কিন্তু ছিল মানে প্রেমের বিয়ে। কিছুদিনের সম্পর্কে, কিন্তু আসলে টিকিয়ে রাখতে পারি নাই। সে চলে যাওয়ার পূর্বে আমি কিন্তু অনেক কান্না করছি বাড়িতে শুয়ে শুয়ে। সে হয়তো এখনো জানে না তার বিয়ে হয়ে গেছে, অলরেডি শুনলাম বাচ্চা হবে। আমি মন থেকে দোয়া করি যে সে ভালো থাকুক। শুধু আমার ভালোবাসার ক্ষেত্রে নয়, পৃথিবীর যত ভালোবাসার মানুষ আছে যাদের সাথে আলাদা হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে সম্পর্ক, আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। এটা মন থেকে চাচ্ছি আমি। মানে আপনি এত কিছুর পরও আপনার বউয়ের জন্য দোয়া। হ্যাঁ, আমি অবশ্যই চাইবো না কেন, কারণ তাকে তো আমি একদিন হলো তাকে ভালোবাসছি। আমি চাই না যে সে খারাপ থাকুক, সে ভালো থাকুক। আর তার জন্য কিন্তু আমি আলম হাসান। Right. কিভাবে জানেন? সে আমার চাকরিটা নষ্ট করে দিয়েছে। সে আমাকে একটা ব্যবসা উপহার দিয়েছে। যদি চাকরি থেকে না আসতাম, আমি ওই ব্যবসাটা করতে পারতাম না। আমার ছোট ভাই এখানে করে। ব্যবসা থেকে সর্বনিম্ন 1 লাখ টাকা মাসে আসে সম্ভবত। মানে আমি তো এটা আমার হাতে তৈরি করা, তো যেটা সত্যি। আবার এই যে এখন যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আজকে আমি চাকরি করতাম, আমি আলম হাসান হইতে পারতাম না। আমার বাহিনীর সদস্যরা আমাকে এত মিস করতো না, ভালোবাসতো না। এটা তো আমার জন্য একটা বড় পাওয়া। তো ওর জন্য তো আমি দোয়া করবোই। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে যখন ও আমাকে ছেড়ে চলে যায়, তখন আমার সন্তানটা ওর মায়ের বুকের দুধটাও ছাড়ে নাই। আমি জানি না 4টা বছর আমার ছেলেটা কিভাবে কাটিয়েছে। এখনো সেই কষ্টটা পাই। এখনো আমাকে অনেকেই বলে যে আমি মনে হয় বিয়ে করি না, সেই মহিলা পুলিশের জন্য অপেক্ষা করতেছি, এজন্যই বিয়ে করি না। আসলে কিন্তু এমনটা নয়। এখন যদি আপনার বউ যদি আবার আপনার কাছে ফিরতে চায় বা ওই বাচ্চা সহ এখন যদি আবার আসে, আপনি কি গ্রহণ করবেন? ওই বাচ্চা না, বাচ্চাটা অবশ্যই আমি দেখাশোনা করতেছি, সে আমার সন্তান। আমার স্ত্রী আমাকে এটা উপহার দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যেটা বলছেন যে সে যদি আসে আমি তাকে গ্রহণ করব কিনা, as soon as not possible, ইম্পসিবল, এটা অসম্ভব। আমি মোহাম্মদ আলম হাসান, আমার যারা অডিয়েন্স আছে তারা ভালো করেই জানে যে তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তার জন্য কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি, মানে এটা সত্যি কথা। প্রকাশ করি নাই, কিছুদিন আগে আমি বলছি, কিন্তু আমি প্রকাশ করি নাই যে তার জন্য আমার কষ্ট হয়েছে। অনেক কষ্ট পেয়েছি, কান্নাও করেছি যে এটা কিভাবে কেমনে হয়ে গেলো, মনে হয় যেন সবকিছু স্বপ্নের মতো হলো এরকম। রাইট। আরেকটা কথা শেয়ার করি, যখন আমার চাকরি যায় তখন আমি ভাবতাম যে হে আল্লাহ, আমরা এত বড় ফ্যামিলি, 4টা ভাই, আমার বউ তো আমাকে ছেড়ে চলে যাবে, কিংবা আজ না হোক কাল চলেই যাবে। আমার সন্তানটা আমি কিভাবে মানুষ করব, আমার বাড়িতে একটা ঘরের প্রয়োজন, মানে এগুলা মনে করে ভাই খুব কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। আজকে আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে ঘর আছে, থাকার জায়গা আছে, আমি সুন্দর পরিবেশ তৈরি করছি। আমার মনে হয় কি জানেন, আল্লাহ তাআলা মানে এটা অনেক আগেই, যদি আমাকে 3 বছর আগে আমাকে বলতো, এই আলম শোন, আলম হাসান, তোর সুন্দর মাটির ঘরটা অনেক সুন্দর হবে, একটা বিটা বিল্ডিং ঘর হবে, দেয়ারের সামনে টাইলস হবে, তখন আমার কি মনে হইতো জানেন, আল্লাহ তাআলা মনে হয় আমার সাথে মস্করা করতেছে। মুসা আলাইহিস সালাম যেরকম, মানে আমার এরকম মনে হইতো কেন জানেন, কারণ আমার মাটির ঘরটা ভাঙা। গার্মেন্টসে চাকরির জন্য গেছি, আমার বাড়ির পাশে, আমাকে চাকরি দেয় নাই। আমার বাড়ির পাশে গার্মেন্টস। আমি ভাবছিলাম যে আমি একটা চাকরি করছি, আমার কয়েকটা সার্টিফিকেট আছে, তো 5 জনের থেকে মোটামুটি যদি একজন রাখে আমাকে নেবে। কিন্তু সেদিন আমার চাকরি হয় নাই। তখন আমি আল্লাহরে কইছিলাম, বৃষ্টিতে দিচ্ছিলাম এরকম করে, আল্লাহ প্রয়োজন পরে মুচির কাজ করব, জীবনে কোনোদিন যেন চাকরি না করতে হয়। আমার মনে হয় সেদিনকে, মানে সেদিন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। এই যে ক্যামেরার সামনে এসে ঘরের কথা পরের কথা এত কথা বলেন, মানে এগুলা বলার আগে চিন্তা ভাবনা করেন নাকি যে না, অন্য আমি কেউ কি বলবে? যা সত্য, আমি কারো কোনো কিছু চিন্তা ভাবনা করে ওরকম আমার ইসে নাই তো। যেমন আমার বাবা সকালবেলা দুধ নিয়ে যায় বাজারে, আমি এটা এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না, ফাস্ট করতেছি। আমার বাবা সকালবেলা দুধ নিয়ে যায়, এলাকার সব দুধ আমার আব্বারে দিয়ে যায়, 40-50 লিটার হয়তো হইতে পারে। তো আমার এলাকার লোক একজন বলল যে এই আলম হাসান এইভাবে এইভাবে হেল্প করে, আর তার বাপে ছিঁড়া লুঙ্গি নিয়ে দুধ বিক্রি করে। আমি অনেকবার বলেছি যে আমি ভাঙা মাটির ঘরে থাকি, আমি ছিঁড়া জামা কাপড় পরে বড় হয়েছি, আমি অসহায় পরিবারের সন্তান, আমার বাবা অসহায়। কিন্তু দেখেন, এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যদি ভালো কিছু করেন আপনার এলাকার মধ্যে, তখন দেখবেন যে অবশ্যই আপনার সবচাইতে বেশি ক্ষতি এবং প্রপোগান্ডা ওই ব্যক্তি করবে যে আপনার কাছের লোক ছিল এবং আশেপাশে।
এই যে আপনি যে বললেন এসব কথা বলে আমার কেমন লাগে, আমি প্রাউড ফিল করি আমি গরিব পরিবারের সন্তান। এটা সবসময় বলছি, আমি যখন চাকরি করছি আমার সাথী ভাইদের বলছি, ওরা বলছে যে গাজীপুরের ছেলে তুই, গাজীপুরে তো অবস্থা ভালো, গার্মেন্টস ফ্যাক্টরি, শিল্পপতি এলাকা, অনেক বড় লোক মনে হয় হ্যান ত্যান। আমি বলছি যে গাজীপুরে যদি কোনো সেন্ট্রাল গ্রাম থাকে সেইটা আমার, এবং সবচেয়ে গরিব পরিবারের যদি কোনো ছেলে থাকে সেটা হচ্ছে আমি। ওদের সবসময় বলতাম এবং এখনো তো বলি, আমি আমার মতো অসহায় আর গরিব মনে হয় যেন আমার গাজীপুরে কেউই নাই। আপনার সামনে বললাম, লজ্জার কি আছে। যাই হোক আলম ভাই, আমরা একেবারে শেষ দিকে আপনার ঘরটা নিয়ে একটু জানতে চাইবো, ঘরটার নান্দনিকতা। ঘরটা আসলে ভাই সত্যি কথা যেটা বলি, আমি এখন পর্যন্ত একটা রাইতো আমার ঘরে ঘুমাই নাই। এক রাতও ঘুমান নাই? না, সবকিছুই সাজানো আছে, গোছানো আছে, ঘরের ভিতরটাও সাজাইছি। মানে বউ এনে তারপর ঘুমাবেন এরকম? এনে দেন একটা। হ্যাঁ। এনে দেন, আপনাদের দাওয়াত দেবো অবশ্যই, সেদিন বড় খানার আয়োজন হবে ইনশাআল্লাহ। খাসি জবাই করবেন? খাসি হলে তো বড় খানা হয় না, বড় খানার মধ্যে খাসি থাকে, মুরগি থাকে, মোজো থাকে, জুস থাকে, মিষ্টি থাকে, পোলাও থাকে, ভাত থাকে, এভরিথিং থাকে, ওইটা বড় খানা। আচ্ছা, ওই ঘরে ঘুমাবেন কখন? মানে আসলে ভাই ওই ঘরে ঘুমাবো কিভাবে, আমি ঘুমাই কোথায় এটার একটা কথা বলি। তো আমার ওই মাটির ঘর সোজা উল্টা পাশে ডান পাশে 4 রুম বিশিষ্ট একটা বি টাইপ ইটের ঘর আছে। কর্নারের রুমে আমার আব্বা থাকে, আর এই পাশের কর্নারের রুমে আমার মা থাকে, মাঝখানেরটাই আমি থাকি। তো আমি যখন ঘুমাই তখন আমার মনে হয় যে আমার ডাইনে বামে আমার মা বাবা আছে, ওনাদের রাইখে আবার আলাদা হয়ে এই ঘরে এখনো ঘুমাইতেছি। তো ভাবতেছি যতদিন পারি ওনাদের পাশাপাশি থাকি। আপনার ফিউচার প্ল্যান কি, সামনে কি করবেন? ফিউচার প্ল্যান হচ্ছে গিয়ে মানে আমি যে পরিবার থেকে মানে যত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, আমি যে মানে এই পর্যন্ত আসতে পেরেছি, মানে এটা আমার জীবনের একটা বড় পাওয়া। এটা মানে আল্লাহ চেয়েছেন বিদায়, এবং আপনাদের আমার এলাকাবাসীর দোয়া আছে বিদায় কিন্তু এই পর্যন্ত। এমনও দিন গেছে আমি একটা দোকানে বসে আমাকে চা দিয়েছে, আমাকে নিয়ে টিটকারি করছে অনেকে, যে পুলিশ বিয়ে করছে লোক কইরা ফকির নিয়ে হ্যান ত্যান, আমার চোখের সামনে বলছে। তখন খুব খারাপ লাগছে, তখন আমি এখান থেকে উঠে আমি চলে আসছি। মানে মজা করে বলছে, মজা করলো তো এটা আমার অনেক কষ্ট লাগছে, কিন্তু তাদের আমি বুঝতে দেই নাই। আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে গিয়ে আমি আমার কোনো বাড়িঘর, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি, কোনো কিছুরই চিন্তা ভাবনা কিচ্ছু নাই। আমি চাই এই জিনিসটা দেখানোর জন্য যে মানুষ চাইলে, চেষ্টা করলে, তার ইচ্ছা শক্তি থাকলেও যে সে সর্বনিম্ন পর্যায় থেকে ভালো কিছু করতে পারে, এটা আমি দেখাবো ইনশাল্লাহ। তার কিছুটা হয়তো দেখাইছি, যে বললাম না সোহরাওয়ার্দী উদ্যানে আমি 10 টাকার একটা কয়েল নিয়ে বসতে পারি না, মশার কামড় খেয়ে সারাদিন সময় কাটাইছি। আজকে আমি 2-3 জন লোক আমার সামনে নিয়ে সারাদিন গল্প করে খাওয়া দাওয়ায় সময় কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, সোহরাওয়ার্দী উদ্যানের একটি রাস্তায় 10 টাকার কয়েল জ্বালিয়ে যিনি ঘুমাতে পারেননি, তিনি আজকে আমাদের অতিথি হয়ে একেবারে মোটামুটি সফল কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়, আমাদের সাথে এতক্ষণ গল্প আড্ডায় ছিলেন। আমি অনুষ্ঠানটি এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।